নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আচ্ছা, জন্মের আগেই যে ছেলের নামকরণ করলেন, নাম রাখলেন বড় শখ করে, জন্মাবার পর, ভূমিষ্ঠ হওয়ার পর সেই ছেলেকে কোলে নেবেন না? কোন প্রসঙ্গে বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা ইন্ডিয়া জোটের অন্যতম নেত্রী, সামনের সারির একজন অংশীদার, তিনি আজকে বললেন এই 4 দফা নির্বাচন চুকে যাওয়ার পর দেশে যখন আরো 3 দফার নির্বাচন বাকি আছে, নির্বাচনের ফলাফল প্রকাশ হতে যখন আর মাত্র 20 দিন, সেই রকম একটা সময়ে তিনি ঘোষণা করলেন যে না, তাঁরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারে যাবে না। ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করে তাও সরকারে যাবে না, বরং বাইরে থেকে সমস্ত রকম সাহায্য করে সরকার গঠনে সাহায্য করবে। সরকার গঠন করে দেবে যাতে বাংলার মা বোনেদের কোনো অসুবিধা না হয়, 100 দিনের কাজের কোনো অসুবিধা না হয়। অর্থাৎ তিনি ইন্ডিয়া জোটের নামকরণ করেছিলেন এবং 1, 2, 3, 4 যতগুলো মিটিং, সে মুম্বাই বলুন, বিহার বলুন, ব্যাঙ্গালোর বলুন, পাটনা, যেখানে সমস্ত জায়গায় মিটিং এ রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর পাশেই যার জন্য চেয়ার বরাদ্দ থাকতো তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি একদিন অসুস্থতার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং এ উপস্থিত হতে পারেননি, যেতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। যদিও সেটা আহ্বায়কদেরই মিটিং ছিল, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই যাওয়ার কথা ছিল। তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেয়ার ফাঁকা রাখা হয়েছিল যাতে আহ তাদের চেয়ারটা তাদের জন্য ফাঁকা থাকে, অর্থাৎ অন্যতম প্রধান অংশীদার হিসেবে তাদের সেই চেয়ার ফাঁকা রাখা হয়েছিল। কিন্তু আজকে কি ঘোষণা করলেন? যে ঘোষণা নীতিশ কুমার স্পষ্টত ঘোষণা করেছেন এবং নীতিশ কুমার বেরিয়ে চলে গেছেন, বিজেপি শিবিরেই যোগ দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে ইন্ডিয়া জোটকে সব রকম ভাবে সাহায্য করে সরকার আমরা গড়ে দেব, কিন্তু আমরা ভেতরে যাব না, আমরা বাইরে থেকে সাহায্য করে সব করে দেবো। আচ্ছা, মাত্র এই 2-1 দিন আগে বা আজকেও তিনি বলেছেন যে যা হিসেব হচ্ছে, ক্যালকুলেশন হচ্ছে, তাতে বিজেপি টেনে টুনে 200 তো যাবেই না, পগার পার হবে এবং 190-95 এর বেশি তারা পাবে না। আর আহ, ইন্ডিয়া জোট, মাঝে মাঝে গোলমাল হয়ে যায় আমার, এনডিএ আর ইন্ডি, তো ইন্ডি জোট তারা 315 আসন পাবে। তার মানে তো সরকার নিশ্চিত। আমি আগের দিন একটা প্রতিবেদন করে বলেছিলাম যে সরকার তো প্রায় হয়েই গেল, মন্ত্রিত্বগুলো বন্টন করা বাকি, প্রধানমন্ত্রীকে তাও ঠিক আমি ভেবেই নিয়েছিলাম ঠিক। যাই হোক, আজকে তো উনি বলছেন আবার সরকারে যাবেন না। তো 315 আসন নিশ্চিত যখন সরকারে আসার একটা সমূহ সুযোগ, সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেসের নেত্রী বলছেন সরকারে যাব না, বাইরে থেকে সমর্থন করতে। তার মানে কি? নিশ্চিত সরকার 315, কেন যাবেন না? তাও বলেছিলেন 315 3-4টে পার্টি বাদ দিয়ে, যা ক্যালকুলেশন হচ্ছে তাতে 3-4টে পার্টি বাদ দিয়েই 315। অনিশ্চয়তা তো নেই, সরকার তো এনডি জোট গঠন করবে, সেরকমই তো দাবি। তাহলে সেই সরকারেও যাবেন না, বাইরে থেকে সমর্থন করবেন কেন, কি জন্য? সবচেয়ে সমস্যা হলো কাদের জানেন তো? সবচেয়ে সমস্যা হলো কংগ্রেসের প্রতি করুণা হয় নিঃসন্দেহে, তার কারণ তারা যেভাবে বিশ্বাস করে আহ, এ রাজ্যের, বিশেষ করে এ রাজ্যের কংগ্রেস নেতাদের কার্যত মান্যতা না দিয়ে, তাদের কোনো কথায় দাম না দিয়ে, ওই ওনাদের যেভাবে বড় আসনটা দেন, আজকে উনি বলছেন যে আমরা সরকারে যাব না। অর্থাৎ কংগ্রেস যদি কোনোভাবে পরিস্থিতি তৈরিও করতে পারে 26 দল 25 দলকে নিয়ে, তাও উনি তো যাবেন না বলে দিলেন। তাহলে আচ্ছা, আমার একটা সন্দেহ হচ্ছে 315 আসনের যে ক্যালকুলেশন হয়েছিল, সেই 315 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের এ রাজ্য থেকে 42টি আসন ধরা ছিল তো। তাহলে তৃণমূল কংগ্রেস 42 ধরে, অবশ্য বাইরে থেকে সমর্থন দেবেন, 315-র মধ্যে ওটা ধরাই যায়। কিন্তু আমার প্রশ্নটা একটাই যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা সম্পূর্ণতই ঠিক করেছিলেন যে বিজেপির বিরুদ্ধে, বিজেপির আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যদি কেউ রক্ষা করতে পারেন তিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কেউ রক্ষা করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেস আজকে বলছে যে আমরা সরকারে যাব না, তাহলে বিজেপির বিরুদ্ধে আমাদের রক্ষা করবে কে? বাম কংগ্রেস কি বলছে? অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, তাদের কি বক্তব্য? সুজন চক্রবর্তী এবং অধীর চৌধুরী এক সুরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন যে ওটা মোদীকে আগাম বার্তা দিয়ে রাখলেন, দেওয়ালের উপর উঠে জল মাপলেন, যদি কোনোভাবে আহ অসুবিধা হয় মোদীর, তাহলে সমর্থন দিয়ে ওদিকে তিনি একটা চান্স নেবেন আর কি। অর্থাৎ ওদিকেও আছি, এদিকেও আছি। মোদীকেও বলা হলো যে দেখুন, আমি কিন্তু বাইরে থেকে সমর্থন দেবো বলেছি, আমি কিন্তু ওদের ভেতরে নেই। আর যেটা বলবার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সমর্থন মানে হচ্ছে স্যান্ডো গেঞ্জির বুক পকেট। অর্থাৎ যে ছেলে ভূমিষ্ঠই হবে না,
তার আবার নামকরণ কি, অর্থাৎ তার আবার তাকে নিয়ে অত আলোচনা কি? সুতরাং কোন রকমের কোনো সম্ভাবনা নেই শুভেন্দু অধিকারীর দাবি যে মোদী যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন এবং আবকি বার 400 পার স্লোগান দিয়ে বিজেপি এসেছে। 400 না হোক, 400 না হোক, নিশ্চিতভাবে যে সরকার তারা গড়বে এ নিয়ে তাদের মনে কোনো সংশয় নেই। সুতরাং এসব আলোচনা ফালতু। কিন্তু প্রশ্ন তো একটাই, কেন, কি কারণে হঠাৎ বাইরে থেকে সমর্থন? যে জোটের নামকরণ করলেন তিনি, যে জোটের প্রধান নেত্রী, একটা সময় তো তৃণমূল কংগ্রেসের ওই প্রাক্তন মুখপাত্ররা, প্রাক্তন রাজ্য সম্পাদকরা তারা বলতো যে উম, বাংলা নিজের মেয়েকে এতদিন চেয়েছে, এখন ভারতবর্ষ নিজের মেয়েকে চায়, বাংলার মেয়েকে চায়, এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার স্বপ্ন অনেকে দেখেছিলেন। তো তাদের সেই স্বপ্নে কেন জল ঢেলে দিলেন? আমি তো বুঝতে পারলাম না কি কারণে হতে পারে। আপনারা যদি জানেন আপনারা বলবেন তো। নিন্দুকরা বলছে, দুর্মুখরা বলছে যে একটু ওই বিভিন্ন সময় রাজ্যের দাবি দাওয়া আদায়ের নাম করে নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং এ গিয়ে কার্যত রাজনৈতিকভাবে নিজেদের বাঁচাবার চেষ্টা করেন, তো সুতরাং মোদীকে একটা বার্তা দেওয়া দরকার এই সময়ের মধ্যে দাঁড়িয়ে। বিশেষ করে এখনো যখন 3 দফার নির্বাচন বাকি আছে, যখন এখনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন বলে কার্যত ঠিক করেছেন বলে তৃণমূলের দাবি। সুতরাং এইরকম একটা সময়ে ইন্ডিয়া জোটকে এরকম একটা বিপদের মধ্যে কেন ফেললেন আমরা বুঝতে পারলাম না। অবশ্য বিপদে উনি আগেই ফেলেছিলেন। প্রথম তো যেদিন আমাদের এখানে কি জানো, বায়রন বিশ্বাস জিতেছিল কোথা থেকে, মুর্শিদাবাদের কোনো একটা আসন থেকে উপনির্বাচনে, আপনার নামটা বলবেন তো, আমি ভুলে যাচ্ছি। বায়রন বিশ্বাস জিতেছিল না বাম কংগ্রেসের প্রার্থী হিসেবে? তো সেদিন বিকেল বেলা মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস মিট করে বলেছিলেন যে আমি একাই লড়বো, আগামী দিনে কাউকে লাগবে না, একাই লড়বো। আর তারপরে আর কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন আগে তিনি বলেছেন গোটা দেশে কংগ্রেস 40টারও বেশি সিট পাবে না। সুতরাং আঘাত তিনি ইন্ডিয়া জোটকে সেদিনই করেছিলেন। আর আজকে কার্যত শুভেন্দু অধিকারীর ভাষায় ইন্ডি জোটের পিন্ডি চটকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন কি বলেছেন শুনুন। ওখানে বিজেপি হারছে, আর 3টে ফেজ বাকি আছে, তাতেও বিজেপির সিট জেতার খুব একটা সম্ভাবনা নেই। চিৎকার করবে, ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলবে, ভাওতা করবে, জুমলাবাজি করবে, কিন্তু জিততে পারবে না। অনেকে অঙ্ক কষে বলছে, বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট, এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। 100 দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, শুধু একটা কথা স্মরণ করিয়ে শেষ করব, সেটা হচ্ছে এই যে ওই যখন পাটনাতে নির্দিষ্ট করে কোন জায়গাটা আমার মনে পড়ছে না, পাটনাতে বলুন বা মুম্বাইতে বলুন, যখন এনডি জোটের বিভিন্ন মিটিং গুলো হচ্ছিল, তখন একটা সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করে বসেছিলেন, কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা না করে। বলেছিলেন যে মল্লিকার্জুন খার্গে। তখন প্রশ্ন উঠেছিল যে রাহুল গান্ধী নন কেন? রাহুল গান্ধী তো কংগ্রেসের কার্যত প্রধান মুখ বর্তমানে, কিন্তু তিনি হঠাৎ করে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছিলেন। আহ এখন এই 315 আসন এনডি জোট পাবে বলে যিনি দাবি করছেন, তিনি বলছেন যে আমরা বাইরে থেকে সমর্থন করব। আচ্ছা, ব্যাপারটা এরকম নয় তো, কাহিনীটা এরকম নয় তো। আচ্ছা, তোমরা আমার নামটা একটু বলো যে আমি তো প্রধানমন্ত্রী হতে পারি, আমার যা প্রোফাইল আছে, 3 বারের মুখ্যমন্ত্রী, এতবারের সাংসদ, এতবার কেন্দ্রে মন্ত্রিত্ব করেছি, সুতরাং আমি তো প্রধানমন্ত্রী হতে পারি, তোমরা আমার নামটা কেউ বলো, আমি নিজের নামটা কেন বলবো? এরকম গল্প আছে? আছে নাকি? আপনারা বলবেন। আপনাদের যা মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে বড় অবাক করলো অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়, তো কতবার এনডিএ, কতবার ইন্ডিয়া, না ইন্ডিয়া নয়, ইউপিএ, বিজেপি শিবির, লালকৃষ্ণ আদবানি ভালো, ওদিকে অটল বিহারী বাজপেয়ী ভালো, নরেন্দ্র মোদী খারাপ, নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ, এরকম বারবার বারবার বিভিন্ন রকম স্ট্যান্ড নিতে তাকে দেখা গেছে। সুতরাং কেন এই সিদ্ধান্ত বলতে পারবো না? খামখেয়ালি নাকি এর পিছনে ওই যে বললাম, আমার নামটা বলো প্রধানমন্ত্রী হিসেবে, বলো।
গ্রামের মিটিং এরম হয় দেখবেন, খোঁচানো হয় পাশ থেকে বসে, আমার নামটা বলো, আমার নামটা বলো, এরকম ব্যাপার। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনারা বলবেন। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।